সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষা নামটা শুনলেই কেমন যেন একটা নার্ভাসনেস কাজ করে, তাই না? আজ আমরা এমন একটা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের একেবারে আদ্যপ্রান্ত ব্যবচ্ছেদ করতে যাচ্ছি। একটা সাধারণ প্রশ্নপত্র কিভাবে একজন প্রার্থীর স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা নেয়, সেই বিষয়টা আজ আমরা ধাপে ধাপে ভেঙে দেখব। চলুন শুরু করা যাক। মূল প্রশ্নপত্রের দিকে একটু তাকালেই বুঝতে পারবেন পরিস্থিতিটা ঠিক কতটা ভয়াবহ। পরপর ৩৩টা প্রশ্ন একেবারে ঠাসাঠাসি করে সাজানো। দেখলেই মনে হয় যেন চোখের সামনে প্রশ্নের একটা দুর্ভেদ্য দেয়াল দাঁড়িয়ে আছে। আর এই প্রতিটি প্রশ্নই কিন্তু প্রার্থীর মনোযোগ এবং কত দ্রুত সে ভাবতে পারে তার একটা সরাসরি পরীক্ষা নিচ্ছে। আর এই পুরো গোলকধাঁধার কেন্দ্রবিন্দুতে রয়েছে মাত্র একটা সংখ্যা ৯০। এটাই হচ্ছে মোট নম্বর, আর এটাই আপনার জন্য বরাদ্দকৃত চরম নির্দয় সময়সীমা। অর্থাৎ প্রতিটি নম্বরের জন্য মোটে ১ মিনিট। ভাবা যায়, প্রশ্ন পড়া, ভাবা আর উত্তর লেখা সবকিছুর জন্য স্রেফ ৬০টা সেকেন্ড। এই নিখুঁত গাণিতিক সময়সীমাই আসলে পুরো পরীক্ষার মূল চালিকা শক্তি। এই প্রচণ্ড মানসিক চাপটাকে আমরা মূলত ৪টা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি: বাংলা সাহিত্য ও ব্যাকরণ, ইংরেজি দক্ষতা যাচাই, গাণিতিক সমস্যা সমাধান এবং সাধারণ জ্ঞান। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, বাংলা সাহিত্য ও ব্যাকরণ। দেখা যাক শেকড়ের জ্ঞান কতটা গভীর হওয়া প্রয়োজন। শুরুতেই একটা দারুণ পপ কুইজ। প্রশ্ন করা হয়েছে, কোন কবি সবচেয়ে বেশি চর্যাপদ রচনা করেছেন? মূল নথির উত্তর বলছে কানহোপা। মানে বুঝতেই পারছেন, আধুনিক আমলাতন্ত্রের অংশ হতে গেলে হাজার বছর আগের সাহিত্যের ইতিহাসও একেবারে নখদর্পণে রাখতে হবে। এবার ৬ নম্বর প্রশ্নের ব্যাকরণগত সূক্ষ্মতাটা একটু খেয়াল করুন। বাংলা ভাষা কিভাবে লিখিত এবং মৌখিক এই উভয় রূপেই বিদ্যমান, সেটা এখানে শনাক্ত করতে বলা হয়েছে। সাধু ও চলিতরীতি যে আসলে ভাষার লেখ্যরূপেরই অংশ, সেই তাত্ত্বিক জ্ঞানটা থাকা একেবারে বাধ্যতামূলক। ভাষার সাংস্কৃতিক দিকটা এখানে খুব সুন্দরভাবে উঠে এসেছে। ধরুন গুড়ে বালি, যার অর্থ আশায় নৈরাশ্য, কিংবা ভূষণ্ডীর কাক মানে দীর্ঘজীবী। এই ধরনের বাগধারাগুলো একেবারে মুখস্থ থাকতে হবে। এগুলো ঠিকঠাক ব্যবহার করতে পারার মানেই হল ভাষার সাংস্কৃতিক কাঠামোর সাথে গভীর একটা পরিচয় আছে। এবার গিয়ার চেঞ্জ করে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, ইংরেজি দক্ষতা যাচাই। এখানে ফোকাস পুরোপুরি বৈশ্বিক যোগাযোগের দিকে। এখানকার ব্যাপারটা বেশ মজার। সিটিং ডাক বা ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো ইংরেজি ফ্রেজগুলোর শুধু অর্থ জানলেই কিন্তু পার পাওয়া যাবে না। সেগুলোকে তাৎক্ষণিকভাবে বাক্যে প্রয়োগ করে প্রমাণ করতে হবে যে দুটো ভাষাতেই সমান সাবলীলতা আছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা লুকিয়ে আছে বাক্যের কাঠামোগত বৈচিত্র্যের মধ্যে। মস্তিষ্ককে কোনোরকম দ্বিধা ছাড়াই একটা ভাষা থেকে অন্য ভাষায় সুইচ করতে হবে। চোরটি হাতে নাতে ধরা পড়ল, বা বাংলাদেশ ষড়ঋতুর দেশ। সম্পূর্ণ ভিন্ন মেজাজের এই বাক্যগুলোকে মুহূর্তের মধ্যে ইংরেজিতে অনুবাদ করার চাপটা একবার কল্পনা করুন। ভাষার খেলা তো হল, এবার দেখা যাক ৩ নম্বর পর্ব, গাণিতিক সমস্যা সমাধান। এখানে পরীক্ষা হবে একেবারে নিরেট লজিকের। এখানে প্রশ্নের ধরনটা কত দ্রুত বদলে যায় সেটা সত্যি অবাক করার মতো। একদিকে জটিল বীজগণিতের মাথা ঘোরানো সমস্যা, আর ঠিক তার পাশে একেবারে সাধারণ কিছু টুকিটাকি তথ্যের প্রশ্ন। মানে ১ সেকেন্ডে আপনার মস্তিষ্ক খেলছে সংখ্যা নিয়ে, আর পরের সেকেন্ডেই তাকে লাফ দিতে হচ্ছে সাধারণ জ্ঞানের বিশাল সমুদ্রে। একটু কল্পনা করুন তো, ঘড়ির কাঁটা টিকটিক করে শেষের দিকে এগোচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে ২২ নম্বর প্রশ্নে এমন একটা বর্ণনামূলক গাণিতিক সমস্যার সামনে হাজির। এখানে শুধু সমীকরণ মেলালে চলবে না, বরফের মতো ঠান্ডা মাথায় দ্রুত তার সমাধানও বের করতে হবে। মূল নথিতে যেভাবে ধাপে ধাপে এই লজিক্যাল প্রক্রিয়াটা দেখানো হয়েছে তা সত্যিই চমৎকার। ছোট সংখ্যাটিকে ক ধরে একটা দ্বিঘাত সমীকরণ দাঁড় করিয়ে তারপর সেখান থেকে ৮ উত্তরটা বের করে আনা, এটা আক্ষরিক অর্থেই মস্তিষ্কের কার্যক্ষমতার একটা দারুণ পরীক্ষা। অবশেষে আমরা এসে পড়েছি একেবারে শেষ ধাপে, ৪ নম্বর পর্ব, বৈশ্বিক ও স্থানীয় সাধারণ জ্ঞান। এখানকার তথ্যগুলোর বৈচিত্র্য দেখলে রীতিমতো মাথা ঘুরে যাবে। একদিকে জানতে চাওয়া হচ্ছে বেশি ডিম পাড়া খাকে ক্যাম্পেল হাঁস সম্পর্কে, আবার পরক্ষণে প্রশ্ন আসছে সেচ নির্ভর প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া বা দিনাজপুরের কয়লাখনি নিয়ে। মস্তিষ্কের একেবারে ভিন্ন ভিন্ন প্রকোষ্ঠ থেকে এত দ্রুত তথ্য টেনে আনার এই খেলাটা সত্যি অবিশ্বাস্য। মূল নথিতে যা আছে তা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বলতে গেলে এখানে দেখা যাচ্ছে ২০২৩ সালের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে মারিয়া করিনা মাছাদোর নাম গৃহীত উত্তর হিসেবে দেখানো হয়েছে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে এই পরীক্ষায় প্রশ্নের বিষয়বস্তু আসলে কতটা বৈচিত্র্যময় হতে পারে। শেষ মুহূর্তের এই কয়েকটা নম্বর পাওয়ার জন্য মস্তিষ্কের উপর দিয়ে যে কী পরিমাণ ভৌগোলিক ঝড় বয়ে যায় সেটা সত্যিই ভাবার বিষয়।
এই আপনি ভাবছেন তুরস্কের বসফোরাস প্রণালী নিয়ে, আর চোখে পলকেই আপনাকে চলে যেতে হচ্ছে মাথাপিছু আয়ের শীর্ষ দেশ লিচেনস্টাইনে। মস্তিষ্কের এই দ্রুত স্থানান্তর করাকা চারটিখানি কথা নয়। আমাদের আজকের এই বিশ্লেষণের শেষে এসে একটা বিষয় সত্যি গভীরভাবে ভাবার মতো। এই যে প্রাচীন মেসোপটেমিয়া থেকে শুরু করে মাথা খারাপ করা বীজগণিত, এত কিছুর পরীক্ষা নেওয়া হচ্ছে, এগুলো কি সত্যি বাস্তব জীবনে বা দাপ্তরিক কাজের সরাসরি কোনো কাজে আসে, নাকি পুরো ব্যবস্থাটাই আসলে এমনভাবে সাজানো যাতে প্রচণ্ড মানসিক চাপের মুখে একজন মানুষের ধৈর্য আর স্নায়ু কতটা শক্ত থাকে তার একটা চূড়ান্ত পরীক্ষা নেওয়া যায়? প্রশ্নটা কিন্তু থেকেই গেল।